এখন আমরা অষ্টম অধ্যায় সম্পর্কে জানব। অধ্যায়ের নাম হচ্ছে মানব রেচন। প্রথমত রেচন কি সেটা আমরা জানব। রেচন হলো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন করার প্রক্রিয়া। অর্থাৎ আমাদের মধ্যে নাইট্রোজেন ঘটিত যে সকল বজ্র পদার্থ তৈরি হয় তাদেরকে শরীর থেকে নিষ্কাশন করার প্রক্রিয়াকে রেচন প্রক্রিয়া বলা হয়। যে সকল অঙ্গের মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাদের সবাইকে একত্রে রেচন তন্ত্র বলা হয়। এবারে আমরা জানবো রেচন পদার্থ কি। রেচন পদার্থ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে রেচন পদার্থ। মূলত ইউরিনকেই রেচন পদার্থ বলা হয়, যার মধ্যে 95% পানি থাকে। এছাড়াও ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে। মানবদেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এবারে আমরা বৃক্কের লম্বচ্ছেদের মাধ্যমে বৃক্কের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। মানবদেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্ক সাধারণত উদর গহ্বরের পেছনের দিকে, মেরুদণ্ডের দুই পাশে, বক্ষ পিঞ্জরের নিচের দিকে, পিঠের সাথে সংযুক্ত অবস্থায় অবস্থান করে। বৃক্কের লম্বচ্ছেদের মাধ্যমে আমরা এবারে বৃক্ক সম্পর্কে আলোচনা করব। বৃক্কের একদিকে উত্তল এবং অপরদিকে অবতল। অবতল অংশের ভাঁজকে হাইলাস বলা হয় এবং এই অবতল অংশে ইউরেটার নামক একটি নালিকা সংযুক্ত হয় এবং এই নালিকা যেখানে সংযুক্ত হয় বৃক্কের সাথে সেই অংশকে বলা হয় পেলভিস। এবারে আমরা বৃক্কের অভ্যন্তরের অংশ নিয়ে আলোচনা করব। বৃক্কের অভ্যন্তরকে সাধারণত দুইটি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে কর্টেক্স, অপরটি হচ্ছে মেডুলা। কর্টেক্স হচ্ছে বৃক্কের বাইরের অংশকে বলা হয় কর্টেক্স এবং বৃক্কের ভেতরের অংশকে বলা হয় মেডুলা। ভেতরের দিকে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকবে এবং এই প্রতিটি রেনাল পিরামিড পিরকা বা প্যাপিলা নামক একটি ছিদ্রপথে উন্মুক্ত হবে পেলভিসের দিকে। এছাড়া বৃক্কের গঠন ও কাজের একক হচ্ছে নেফ্রন এবং সেই নেফ্রন কর্টেক্স এবং মেডুলার মাঝামাঝি অবস্থায় অবস্থান করবে, অর্থাৎ কিছু অংশ কর্টেক্সে থাকবে, কিছু অংশ মেডুলার মধ্যে অবস্থান করবে। আর এটি হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদের মাধ্যমে বৃক্কের গঠন। বৃক্কের গঠন ও কাজের একক হচ্ছে নেফ্রন। প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ পরিমাণ নেফ্রন থাকে। এবার নেফ্রনের গঠন থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেফ্রন সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে মালপিজিয়ান বডি এবং অপরটি হচ্ছে রেনাল টিউবিউলস। মালপিজিয়ান বডি আবার দুইটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে গ্লোমেরুলাস এবং অপরটি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। নেফ্রনের উপরিভাগে পেয়ালা আকৃতির একটি অংশ রয়েছে, যে অংশটি বিভিন্ন এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত, তাকে বোম্যান্স ক্যাপসুল বলা হয়। এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে কৌশিক জালের সাহায্যে অ্যাফারেন্ট ধমনী একটি তারজালির মতো সৃষ্টি করে, যাকে বলা হয় গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল এই দুইটিকে নিয়েই মালপিজিয়ান বডি গঠিত। মালপিজিয়ান বডির পরে 3টি নালিকাকে সংযুক্ত করে রেনাল টিউবিউলস গঠিত এবং তারা হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকা অর্থাৎ নিকটবর্তী প্যাচানো নালিকা। এর পরবর্তীতে যে নালিকা রয়েছে সেটি হচ্ছে হেনলি লুপ এবং বিজ্ঞানী হেনলি এটি আবিষ্কার করেছেন বলে একে হেনলি লুপ বলা হয়। সর্বশেষে ডিস্টাল প্যাচানো নালিকা অর্থাৎ দূরবর্তী প্যাচানো নালিকা, যে নালিকা সংগ্রাহী নালিকার সাথে নেফ্রনকে সংযুক্ত করবে। এবারে আমরা বৃক্কের কাজ সম্পর্কে জানব। বৃক্কের প্রধান কাজ হচ্ছে রেচন পদার্থকে শরীর থেকে নিষ্কাশিত করা, আর প্রধান রেচন পদার্থই হচ্ছে মূত্র। নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন ও কাজের একক এবং সেই নেফ্রন বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে মূত্র তৈরি করে এবং মূত্র তৈরি করে সংগ্রাহক নালিকার মাধ্যমে পেলভিসে মূত্র পাঠায় এবং মূত্র পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে মূত্র থলিতে এসে সাময়িকভাবে জমা হয় এবং যখন প্রবলভাবে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে তখন
মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। এছাড়াও দেহে পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করতে বৃক্ক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বৃক্ক বিভিন্ন ধরনের আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতক্ষণ আমরা বৃক্কের বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা বৃক্কের আরেকটি উল্লেখযোগ্য কাজ সম্পর্কে আলোচনা করব। সেটি হলো অসমোরেগুলেশন প্রক্রিয়ায় বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশন শব্দের অর্থ হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ করা। আর এই পানি সাম্য নিয়ন্ত্রণ করে থাকে বৃক্ক তার নেফ্রনের মাধ্যমে। বৃক্কের গ্লোমেরুলাসের মাধ্যমে তৈরিকৃত পরিস্রুতগুলো থেকে দেহের প্রয়োজনীয় পানিগুলোকে পুনরায় নেফ্রনের বিভিন্ন বৃক্কীয় নালিকার মাধ্যমে শোষণ করে দেহে ফিরিয়ে নেওয়ার যে কাজ, সেটি হচ্ছে অসমোরেগুলেশন প্রক্রিয়া। আর এই পুনরায় দেহে ফিরিয়ে নেওয়ার ফলে দেহে পানির মাধ্যমে যে সকল বিক্রিয়া সংঘটিত হয়, সেই সব বিক্রিয়ায় পানির যে ঘাটতি দেখা যায়, সেই ঘাটতি এই পুনঃশোষণ প্রক্রিয়ায় যে পানি শরীরে প্রবেশ করবে তার মাধ্যমে পূরণ করা হয়। অতিরিক্ত যে পরিস্রুত থাকে, সেই পরিস্রুতের মাধ্যমে মূত্র তৈরি হবে, আর এরই মাধ্যমে দেহে পানি সাম্য নিয়ন্ত্রণ হবে। আর এই প্রক্রিয়া বৃক্কের নেফ্রনের মাধ্যমে সম্পন্ন হয় বলে বৃক্ককে অসমোরেগুলেশন প্রক্রিয়ার বাহন বলা হয়। এবারে আমরা বৃক্কের একটি উল্লেখযোগ্য রোগ সম্পর্কে আলোচনা করব। রোগটি হলো বৃক্কে পাথর। এই রোগটি হবার উল্লেখযোগ্য কারণ হলো অতিরিক্ত শারীরিক ওজন, বৃক্কে সংক্রামক রোগ, কম পানি পান করা অথবা অতিরিক্ত প্রাণীজ আমিষ যেমন মাংস, ডিম ইত্যাদি অধিক পরিমাণে খাওয়া। স্বাভাবিক অবস্থায় যখন বৃক্কে পাথর অবস্থান করে তখন এই রোগের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় না, কিন্তু যখন এই পাথর মূত্রথলিতে প্রবেশ করে বা মূত্রনালীতে প্রবেশ করে তখন এই রোগের লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পায়। এই রোগ থেকে উত্তরণের উপায়গুলোর মধ্যে রয়েছে অধিক পানি পান করা, নিয়মিত ঔষধ সেবন করা এবং আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে বৃক্ক থেকে পাথর অপসারণ করা সম্ভব। বিভিন্ন ধরনের রোগের কারণে বৃক্ক বিকল হতে পারে, যেমন নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি রোগের কারণে বৃক্ক বিকল হতে পারে। বৃক্ক বিকল হয়ে গেলে পরে রক্ত পরিশোধন করার জন্য সাধারণত দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে ডায়ালাইসিস, অপরটি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক সম্পূর্ণভাবে অকেজো হয়ে যাবার পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ত পরিশোধন করার যে প্রক্রিয়া, তাকে ডায়ালাইসিস বলা হয়। ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে সাধারণত ডায়ালাইসিস প্রক্রিয়ায় রক্ত পরিশোধন করা হয়। এবার আমরা একটি চিত্রের মাধ্যমে ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে একটি ডায়ালাইসিস মেশিন। এই ডায়ালাইসিস মেশিনের একটি টিউবের এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে এবং অপর প্রান্ত রোগীর হাতের কবজির শিরার সাথে সংযোগ করা হবে। পরবর্তীতে ধমনী থেকে রক্ত টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করবে এবং মেশিনে প্রবেশ করার পরে সেখানে রক্ত পরিশোধন হবে। পরিশোধন করা রক্তগুলো অপর প্রান্ত দিয়ে রোগীর শিরার মধ্যে প্রবেশ করবে এবং শিরা থেকে সমগ্র দেহে এই রক্ত পরিবাহিত হবে। আর এর মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগীর রক্ত পরিশোধন করা হয়। যখন কোনো ব্যক্তির বৃক্ক সম্পূর্ণরূপে অকেজো বা বিকল হয়ে যায়, তখন সুস্থ মানুষের দেহে কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করার প্রক্রিয়াকে বৃক্ক প্রতিস্থাপন বা কিডনি সংযোজন বলা হয়। কিডনি সংযোজন সাধারণত দুইভাবে করা যায়: নিকটাত্মীয়ের কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন। অষ্টম অধ্যায়ে আমরা রেচন পদার্থ সম্পর্কে জানলাম, রেচন প্রক্রিয়া কাকে বলে সেই সম্পর্কে জানলাম। মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক সম্পর্কে জেনেছি। বৃক্কের গঠন ও কাজের একক নেফ্রন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া বৃক্কের কাজ এবং বৃক্কের বিভিন্ন রোগ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং বৃক্কের রোগ থেকে কিভাবে প্রতিরোধ পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছি। এবং সর্বশেষে এই বৃক্ককে এবং মূত্রনালীকে সুস্থ রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে অধিক পরিমাণে পানি পান করতে হবে, ধূমপান পরিহার করতে হবে, নিয়মতান্ত্রিক জীবনযাপন চালাতে হবে এবং বিভিন্ন বড়সড় রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে
তাহলেই বৃক্ষকে সুস্থ